অভিনব ঘুরে তাকিয়ে দেখল সেই একই ছেলে তাকে মারার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু সে কিছু করার আগেই অভিনব কনুই দিয়ে তাকে ঠেলে দিল, আর সে মাটিতে পড়ে গেল। সবাই অভিনবের ছবি তুলতে লাগলো, ভিডিও করতে লাগলো। অভিনবের এটা ভালো লাগলো না, সবকিছুই তার কাছে অদ্ভুত লাগছিল। সে সেখান থেকে চলে যেতে চাইল, কিন্তু তখনই পেছন থেকে আওয়াজ এলো, এটা কি এখানে কোনো মাছের বাজার নয়, এটা একটা রেপুটেড হোটেল। এই কণ্ঠস্বর হোটেলের ম্যানেজারের ছিল। ম্যানেজার রেগে বলল, তোমার সাহস কিভাবে হলো আমাদের ভিআইপি কাস্টমারের উপর হাত তোলার? অভিনব বলল, কারণ এই লোকটাই আমাদের বিরক্ত করছিল। আমি ওর সাথে ঝামেলা করতে চাইনি, কিন্তু ও আমার বাবার সম্পর্কে বাজে কথা বলেছিল। ম্যানেজার বলল, এই সামান্য ব্যাপারে তুমি এমন কাণ্ড ঘটালে, এখনই ওর কাছে ক্ষমা চাও। আমি ওর কাছে ক্ষমা চাইব? ওকে বলো ও যেন আমার কাছে ক্ষমা চাই। চুপচাপ ক্ষমা চাও। তুমি জানো না আমি কে। ক্ষমা না চেয়ে তোমাকে আমি এই হোটেল থেকে বের হতেও দেব না। যেই লোকটাকে অভিনব মেরেছিল সেই কথা বলল। পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছিল। বিষয়টা আরও বাড়ার আগে চাহাত মাঝখানে এসে বলল, আসলে দোষ অভিনবর নয়, এই লোকটার। এ আমাকে জোর করে ধরার চেষ্টা করছিল, আমার সঙ্গে খারাপভাবে কথা বলছিল। আমি আর অভিনব একসাথে লাঞ্চে এসেছিলাম, আর এই লোক। চাহাত ম্যানেজার আর আশেপাশের লোকজনকে পুরো ঘটনা বলে দিল। ম্যানেজার ফিরে সেই ছেলেটার দিকে তাকিয়ে বলল, এটা কি সত্যি? ছেলেটা কোনো জবাব দিল না। তখন ম্যানেজার আবার চাহাতের দিকে ঘুরে বলল, যাই হোক ম্যাডাম, আপনাকে ক্ষমা তো চাইতেই হবে। অভিনব বুঝে গেল ম্যানেজার তার সঙ্গে ওইভাবে কথা বলছে কেন। আসলে সে অভিনবকে তার পোশাক দেখে বিচার করছিল। যখন অভিনবর মনে হলো আর কোনো রাস্তা নেই, সে নিজের পকেট থেকে আকরামের দেওয়া কার্ডটা বের করল এবং ম্যানেজারের দিকে বাড়িয়ে বলল, তুমি জানো এই কার্ডটা কে দিয়েছে আমাকে? এখানে লেখা নামটা পড়ো, তারপর বুঝবে ন্যায্য সিদ্ধান্ত কাকে বলে। হ্যাঁ, ও ঠিক বলছে। ভিড়ের মধ্যে কেউ একজন অভিনবর কথা সমর্থন করে বলল। ম্যানেজার কার্ডটা নিয়ে ভালো করে দেখতে লাগল। যেই সে কার্ডের নামটা পড়ল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। অভিনব বুঝল ম্যানেজারের বলার মতো কিছুই বাকি নেই। তখন সে সেই ছেলেটার দিকে তাকিয়ে বলল, আর তুই মেয়েদের সঙ্গে কথা বলার আগে বাড়ি গিয়ে নিজের মায়ের কাছে শেখ কিভাবে মেয়েদের সম্মান করতে হয়। এ কথা বলেই অভিনব চাহাতকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে গেল। দুজনে গাড়িতে গিয়ে বসেছিল, কিন্তু কেউ কারো সঙ্গে কথা বলছিল না। চাহাত বারবার অভিনবর দিকে তাকাচ্ছিল। শেষে না পেরে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? সরি, আমি তোমার মুড আর তোমার লাঞ্চ দুটোই নষ্ট করে ফেলেছি। তুমি চাইলে আমরা অন্য কোথাও গিয়ে খেতে পারি। ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই, আমি সারাদিন ফ্রি। অভিনব তার কথা শুনে গাড়িটা ঘুরিয়ে অন্য এক হোটেলের দিকে নিল। কিছুক্ষণ পর সে গাড়ি থামালো। চাহাত নেমে হোটেলের দিকে তাকালো। অভিনব বোর্ডটা দেখে চাহাতের সঙ্গে ভিতরে ঢুকে গেল। অভিনব জানত এই হোটেল দিকপালের। তুমি ঠিক করে নিয়েছো যে তুমি তোমার সম্পর্কে কিছুই বলবে না? অভিনবর মনে যখন এইসব নানা চিন্তা ঘুরছিল, ঠিক তখনই চাহাত এই কথা বলল। দুজন একটা টেবিলে বসে ওয়াইন খাচ্ছিল। অভিনব সরল মুখে জিজ্ঞেস করল, কিসের বিষয়? আসলে সে বুঝে গেছিল চাহাতের মনে সন্দেহের সূচটা কেন ঘুরছে। সেদিন পার্টিতে যখন আকরাম অভিনবকে আলাদা করে নিয়ে গিয়েছিল, সবাই ধরে নিয়েছিল সে তার ড্রাইভারের ছেলে, কিন্তু এই কথা চাহাতের বিশ্বাস হচ্ছিল না। সে বলল, অদ্ভুত, আমি তো তোমার বিষয়ে জিজ্ঞেস করব, আমার বিষয়ে কেন? অভিনব বলল, আমার বিষয়ে বলার মতো কিছুই নেই, এবং চাহাতের দৃষ্টি এড়াতে চারদিকে তাকাতে লাগল। ঠিক তখনই তার নজর পড়ল কয়েকজন লোকের দিকে, যারা গম্ভীরভাবে কিছু আলোচনা করছিল। একজন বলল, এই সময়ে দিকপাল বসের দাপট শুধু গুড়গাঁও নয়, পুরো ভারতে বাজছে। যেভাবে টাইগার বাজার থেকে গায়েব হলো, তেমনি তার নামও হারিয়ে গেল। এ কথা শুনে অভিনব ঘুরে সেই লোকটার দিকে তাকালো। সে বুঝতে পারছিল না ওরা টাইগার নিয়ে এমন কথা কেন বলছে। চাহাত জিজ্ঞেস করল, বলো অভিনব, তুমি আমার কাছ থেকে সবকিছু কেন লুকোচ্ছ? ঠিক তখনই তাদের মধ্যে একজন বলল, না,
টাইগার এখনো যায়নি। টাইগার বেঁচে আছে আর সে খুব শীঘ্রই ফিরে আসবে। আরেকজন বলল, তোমাকে বলেছিলাম না জনি, এত বেশি বোতল খেও না যে স্মৃতি হারাও। কি সব বাজে কথা বলছো? জনি বলল, আমি বাজে কথা বলছি না, বাজে কথা তুমি বলছো। টাইগার আর দিকপালের তুলনা মানে যেন হুইস্কি আর দেশি মদের তুলনা, মেলে না। আমি বলছি টাইগার বেঁচে আছে আর খুব শীঘ্রই ফিরে আসবে। জনির এই কথা শুনে অভিনবর গা কাঁটা দিয়ে উঠল। সে বুঝতে চাইছিল জনি মদ্যপান অবস্থায় বাজে বলছে নাকি সত্যিই কিছু জানে। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।